আজকে আমরা যে অধ্যায়টা পড়ব সেটা আমাদের বায়োলজি ফার্স্ট পেপার অর্থাৎ উদ্ভিদ বিজ্ঞান বইয়ের তৃতীয় অধ্যায় কোষ রসায়ন। কোষ রসায়ন অধ্যায়ের কোন কোন টপিক বেশি ইম্পর্টেন্ট বা কোনগুলো আমাদেরকে প্রথমে পড়তে হবে সেটা একটা ক্যাটাগরি আগে আমরা করে নিব। তো আমাদের মোস্ট ইম্পর্টেন্ট টপিক যেটা সেটা হলো প্রকারভেদ প্লাস উদাহরণ। তো প্রকারভেদ প্লাস উদাহরণের মধ্যে আমাদের প্রথম যে জিনিসটা পড়তে হবে সেটা হলো কার্বোহাইড্রেটের প্রকারভেদ। তো কার্বোহাইড্রেটের প্রকারভেদটা আমাদের বইয়ে যদি আমরা টেক্সট বই ফলো করি তাহলে হাসান স্যারের বইয়ে যেভাবে দেওয়া আছে যে কার্বোহাইড্রেট প্রতিটা যে প্রকারভেদ ধরো মনোস্যাকারাইড, ডাইস্যাকারাইড, অলিগোস্যাকারাইড, পলিস্যাকারাইড সবগুলো আলাদা করে লেখা হয়েছে। এর আন্ডারে আবার যে প্রকারভেদ সেটা দেওয়া হয়েছে, দেন প্রতিটা উদাহরণ আলাদা করে। তো এইভাবে পড়তে গেলে আমরা অনেক সময় একটু হ্যাভাজার্ড হয়ে যাই যে সিরিয়ালি মনে থাকে না, অথবা মনে থাকলে উদাহরণগুলো মনে থাকতে চায় না। সো এখানে আমরা একটা সহজ টেকনিক ফলো করি। তো আমরা কি করবো এখন আমরা হলো আগে কার্বোহাইড্রেটটা এরকম করে লিখে নিলাম। লিখে আমরা বেসিক্যালি চারটা ভাগে ভাগ করব। প্রথম ভাগে পড়তেছে হলো আমাদের মনোস্যাকারাইড, দ্বিতীয় ভাগে পড়তেছে ডাইস্যাকারাইড, এরপর অলিগোস্যাকারাইড, and at last পলিস্যাকারাইড। তো এখন আমরা মনোস্যাকারাইড কাদের বলি? যেসব কার্বোহাইড্রেটকে ভাঙলে আমরা আর কোনো সরল শর্করা পাই না তাদেরকে বলা হয় মনোস্যাকারাইড, অর্থাৎ কার্বোহাইড্রেটের যেটা ক্ষুদ্রতম একক সেটাকেই আমরা বলি হলো মনোস্যাকারাইড। যে কার্বোহাইড্রেটকে ভাঙলে আমরা দুটা মনোস্যাকারাইড পাই তাদেরকে আমরা বলি ডাইস্যাকারাইড, অর্থাৎ 1 ডাইস্যাকারাইড ইকুয়াল টু 2 মনোস্যাকারাইড। যেসব কার্বোহাইড্রেটকে ভাঙলে আমরা 3 থেকে 10টা মনোস্যাকারাইড পাই তাদেরকে আমরা বলি অলিগোস্যাকারাইড। এন্ড দ্য লাস্ট ওয়ান হলো যে যাদেরকে ভাঙলে আমরা 11 বা তার বেশি মনোস্যাকারাইড পাই তাদেরকে আমরা বলি পলিস্যাকারাইড। তো এখন কথা হলো যে এর মধ্যে আবার ভাগ আছে। যেমন মনোস্যাকারাইডকে আমরা ভাগ করতে পারি কার্বন সংখ্যার ভিত্তিতে। কার্বন সংখ্যার ভিত্তিতে যদি আমরা মনোস্যাকারাইডকে ভাগ করি তাহলে আমরা কি কি পাচ্ছি? আমরা পাচ্ছি হলো ট্রায়োস, টেট্রোস, পেন্টোস, হেক্সোস এন্ড হেপ্টোস। তো এই ভাগটা আমরা কিভাবে করতেছি? এই ভাগটা আমরা বেসিক্যালি করতেছি কার্বন সংখ্যার ভিত্তিতে। ট্রায়োস হলো 3 কার্বন বিশিষ্ট, টেট্রোস 4 কার্বন বিশিষ্ট, পেন্টোস 5 কার্বন বিশিষ্ট, হেক্সোস 6 কার্বন বিশিষ্ট এবং হেপ্টোস হলো 7 কার্বন বিশিষ্ট। এখন এদেরকে আবার আমরা প্রতিটাকে দুটো করে ভাগে ভাগ করতে পারি। যেমন ট্রায়োসের মধ্যে আছে হলো অ্যালডোস এবং কিটোস, টেট্রোসের মধ্যে আছে অ্যালডোস কিটোস, পেন্টোসের মধ্যে একইভাবে অ্যালডোস কিটোস, হেক্সোসের মধ্যে অ্যালডোস কিটোস, হেপ্টোসের শুধু ভাগ নাই। তো এখন এই প্রতিটা অংশে অ্যালডোস কিটোস ভাগ করে নেওয়ার পরে আমরা এদের উদাহরণ করতে যাব। যেমন তোমরা যদি বইয়ে দেখো তাহলে হলো ট্রায়োসের মধ্যে অ্যালডোস যেটা সেটা উদাহরণ পাবো হলো ট্রাইগ্লিসারালডিহাইড বা গ্লিসারালডিহাইড, আর হলো কিটোসের মধ্যে উদাহরণ পাবো হলো ডাইহাইড্রক্সি অ্যাসিটোন। সেরকম টেট্রোসের মধ্যে হলো যেটা হলো অ্যালডোস সেটা উদাহরণ হলো এইথ্রোস, যেটা হলো কিটোস সেটা উদাহরণ হলো এইথ্রোনোস। এরকম করে হলো আমরা হলো প্রতিটাকে ভাগ করতে পারতেছি। যেমন হেক্সোসের মধ্যে যদি আমরা যাই তাহলে হলো গ্লুকোজ হলো অ্যালডোহেক্সোস, ফ্রুক্টোজ হলো কিটোহেক্সোস। তো এইগুলা এখানে আমার জায়গা স্বল্পতার কারণে আমি লিখতেছি না, নাম্বার 1। নাম্বার 2 হলো যে তোমাদের যেটা আমরা পিডিএফ দিব সেটার মধ্যে এই প্রকারভেদটা হলো পুরোটাই দেওয়া থাকবে। সো এখানে আমি আলাদা করে লিখতেছি না। বা তুমি যদি এই ফরম্যাট করে নিতে পারো দেন তোমার সামনে যদি একটা টেক্সট বই থাকে তুমি উদাহরণের অংশটা নিজেই কমপ্লিট করতে পারবা। এখন আসি আমি ডাইস্যাকারাইডে। ডাইস্যাকারাইডে বেসিক্যালি প্রকারভেদ ওভাবে নাই, কিছু উদাহরণ আছে। যেমন আমাদের সবচেয়ে চেনা ডাইস্যাকারাইড কোনটা? সুক্রোজ, এছাড়া আছে হলো সেলোবায়োস, এছাড়া আছে ম্যালটোস। সো এই সুক্রোজ, তারপরে হলো সেলোবায়োস, এই ম্যালটোস, এরকম করে তোমরা এখন উদাহরণগুলো এখানে লিখে পড়তে পারো। দেন অলিগোস্যাকারাইড। আসলে অলিগোস্যাকারাইড হওয়া উচিত কয় প্রকার? অলিগোস্যাকারাইড কিন্তু হওয়া উচিত হলো প্রায় 8 প্রকার, বিকজ
তিনটা মনোস্যাকারাইড থেকে 10টা মনোস্যাকারাইড পর্যন্ত সবাই কিন্তু অলিগোস্যাকারাইড হিসেবে কাউন্ট হয়। কিন্তু আমরা যখন পড়ি তখন তো আসলে আমরা ওইভাবে এতগুলো উদাহরণ বা এতগুলো প্রকারভেদ বইয়ে দেওয়া নাই, বইয়ে দেওয়া আছে জাস্ট দুটা প্রকারভেদ, একটা হলো ট্রাইস্যাকারাইড অ্যান্ড টেট্রাস্যাকারাইড, একটা হলো ট্রাই আর একটা হলো টেট্রাস্যাকারাইড। এখন তুমি যদি বই হলো তাহলে দেখবে যে ট্রাইস্যাকারাইডের উদাহরণ দেওয়া আছে র্যাফিনোস অ্যান্ড টেট্রাস্যাকারাইডের উদাহরণ দেওয়া আছে হলো স্কারডোস এবং স্ট্যাকিওস। তাহলে আমরা কি করবো, আমরা অলিগোস্যাকারাইডকে ট্রাই এবং টেট্রা দুই ভাগে ভাগ করে র্যাফিনোস, স্কারডোস এবং হলো স্ট্যাকিওস এগুলো আমরা এখানে লিখে নিব। এখন সবচেয়ে যেটা আসলে বলতে পারো যে ঝামেলার প্রকারভেদ সেটা হলো পলিস্যাকারাইড। পলিস্যাকারাইডকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটা হলো গাঠনিক আর একটা হলো সঞ্চয়ী। এখন গাঠনিক পলিস্যাকারাইড কোনগুলা, যেগুলো উদ্ভিদ দেহের কাঠামো গঠন করে, যেমন উদ্ভিদ দেহের কাঠামো গঠন করে কোন পলিস্যাকারাইডটা, সেটা হলো সেলুলোজ। আর সঞ্চয়ী পলিস্যাকারাইড কোনগুলা, যেগুলো উদ্ভিদের সঞ্চিত খাদ্য বা প্রাণীদেহের সঞ্চিত খাদ্য হিসেবে থাকে, যেমন প্রাণীদেহের সঞ্চিত খাদ্য হলো স্টার্চ, প্রাণীদেহের সঞ্চিত খাদ্য হলো গ্লাইকোজেন, আর উদ্ভিদের সঞ্চিত খাদ্য হলো স্টার্চ। তাহলে আমরা যেটা সঞ্চয়ী পলিস্যাকারাইড তার মধ্যে এই জিনিসটা লিখবো। এখন এটা লেখার পরে এর বাইরে আরো কিছু উদাহরণ বইয়ে দেওয়া আছে বা আমি যে পিডিএফটা দিয়ে দিব তার মধ্যে দেওয়া আছে, আমরা উদাহরণ সহ পুরোটা পড়বো। তাহলে এই ফরম্যাটে যদি আমরা কার্বোহাইড্রেটটা পড়ি তাহলে কিন্তু আমাদের উদাহরণটা সহজে মনে থাকতেছে। এখন এই ফরম্যাটে কার্বোহাইড্রেটের প্রকারভেদ পড়ার আরেকটা গুরুত্ব আছে, শুধু যে আমরা এই গঠনগত প্রকারভেদটা সহজে মনে রাখার জন্য এটা পড়তেছি বিষয়টা কিন্তু তা না। এটা গুরুত্ব হলো দুইটা। কার্বোহাইড্রেটকে বেসিক্যালি আমরা আসলে মোট 4 ভাগে ভাগ করতে পারি। একটা প্রকারভেদ আমরা বললাম যেটা হলো এই গঠন অনুসারে, দেন দ্বিতীয় প্রকারভেদ হলো বিজারণ ক্ষমতা অনুসারে। বিজারণ ক্ষমতা অনুসারে কার প্রকারভেদ, বিজারণ ক্ষমতা অনুসারে হলো কার্বোহাইড্রেটের প্রকারভেদ। সো বেসিক্যালি এখানে আমরা আসলে দুটো ভাগে ভাগ করতে পারতেছি। বিজারণ ক্ষমতা অনুসারে কার্বোহাইড্রেট কয় প্রকার, দুই প্রকার। দুই প্রকারের মধ্যে কি কি আছে, একটা হলো রিডিউসিং বা বিজারক, আর একটা হলো নন রিডিউসিং বা অবিজারক। এই বিজারক আর এটা হলো অবিজারক। এখন এইখানে আমি একটা সহজ টেকনিক বলে দিচ্ছি যে বইয়ে ওরা কি করছে, বইয়ে ধরো একটা ট্রায়োস একটা টেট্রোস আলোচনা করতে গেছে, প্রতিটার মধ্যে আলাদা করে লিখছে যে এই বান্দা বিজারক না বিজারক না। এইভাবে যদি তুমি মনে রাখতে চাও তাহলে তোমার পক্ষে এই বইয়ের উদাহরণ হিসেবে দেওয়া 20টা বা 25টা কার্বোহাইড্রেট মনে রাখা সম্ভব না। একটা সহজ টেকনিক ফলো করলে তুমি খুব সহজে মনে রাখতে পারবা যে কোনটা বিজারক কোনটা বিজারক না। মনে রাখবা যে সকল মনোস্যাকারাইড, সকল মনোস্যাকারাইড কি বিজারক। ডাইস্যাকারাইডের মধ্যে একটা মাত্র বিজারক, সেটা হলো সেলোবায়োস। ডাইস্যাকারাইডের মধ্যে বিজারককে সেলোবায়োস। আর একজন আছে ব্যতিক্রম খুবই, সেটা হলো ম্যালটোস। এই ডাইস্যাকারাইডের মধ্যেই যে বান্দা ম্যালটোস, এর স্পেশালিটি কি, এ হলো আংশিক বিজারক। তাহলে সকল মনোস্যাকারাইড বিজারক, ডাইস্যাকারাইডের মধ্যে সেলোবায়োস বিজারক, ম্যালটোস আংশিক বিজারক, এ বাদে বাদ বাকি ডাইস্যাকারাইড, সকল অলিগোস্যাকারাইড, সকল পলিস্যাকারাইড সবাই হলো অবিজারক বা নন রিডিউসিং। তাহলে যে গঠনগত প্রকারভেদটা পারে যে কোনটা মনোস্যাকারাইড কোনটা ডাইস্যাকারাইড কোনটা অলিগোস্যাকারাইড কোনটা পলিস্যাকারাইড, তার পক্ষে কিন্তু বিজারক অবিজারক আলাদা করার কোনো ব্যাপারই না। তোমাকে একটা কার্বোহাইড্রেট বলা হবে, তুমি জাস্ট মাথা ঘোরাবা যেটা কোন ধরনের কার্বোহাইড্রেট। যদি সেটা হয় অলিগোস্যাকারাইড তাহলে সেটা ডেফিনেটলি নন রিডিউসিং বা অবিজারক। ধরো তোমাকে বলা হলো স্টার্চ কি, তাহলে আমরা মাথায় কি চিন্তা করবো যে স্টার্চ কি ছিল, স্টার্চ ছিল পলিস্যাকারাইড। তাহলে আমাদের এই ফরম্যাটে বললে পলিস্যাকারাইড কি হয়ে যায়, নন রিডিউসিং। সো স্টার্চ কি হবে, নন রিডিউসিং। তাহলে এই কালারের একটা প্রকারভেদ কার্বোহাইড্রেট, সেটা হলো বিজারণ ক্ষমতা অনুসারে। এখন আরেকটা প্রকারভেদ আমরা করতে পারি, সেটা হলো স্বাদ অনুসারে। স্বাদ অনুসারে কার্বোহাইড্রেট বেসিক্যালি দুই প্রকার, একটা হলো সুগার বা যেটাকে আমরা বলি মিষ্টি, আর একটা হলো নন সুগার বা যেটাকে আমরা বলতে পারি অমিষ্ট। এখন কথা হলো যে সুগার কালার হলো নন সুগার কালার। সুগারের মধ্যে আছে হলো, এখানেও আমি সেই সহজ ফরম্যাটে চলে যাই যে যেহেতু আমরা গঠনগত প্রকারভেদটা মুখস্থ করবোই,
সো ওই প্রকারভেদ দিয়ে যাতে আমরা বাদ বাকিটা পারি সেই ব্যবস্থা আমরা করে নিব। সুগারের মধ্যে কি আছে? সুগারের মধ্যে আছে হলো সকল মনোস্যাকারাইড এবং সকল ডাইস্যাকারাইড হলো সুগার। তাহলে সকল অলিগোস্যাকারাইড এবং সকল পলিস্যাকারাইড হবে হলো নন সুগার। তাহলে এখানে সেই পুরাতন কথা, তুমি যদি মনোস্যাকারাইড, ডাইস্যাকারাইড, অলিগোস্যাকারাইড, পলিস্যাকারাইড এগুলো চিনতে পারো, দেন তোমার পক্ষে কিন্তু কোনটা সুগার কোনটা নন সুগার এটা জানা খুব একটা টাফ না। দেন আরো একটা প্রকারভেদ আমরা বলতে পারি, সেটা হলো দ্রবণীয়তা অনুসারে। দ্রবণীয়তা অনুসারে বেসিক্যালি কার্বোহাইড্রেট হলো দুই প্রকার, একটা হলো পানিতে দ্রবণীয় আর একটা হলো অদ্রবণীয়। তাহলে পানিতে দ্রবণীয় কার, এখানে আমি ভাগ করে নেই, একটা হলো দ্রবণীয় আর একটা হলো অদ্রবণীয়। দ্রবণীয়র মধ্যে পড়তেছে হলো মনো আর হলো ডাইস্যাকারাইড। তাহলে অদ্রবণীয়র মধ্যে কে পড়তেছে? অলিগো এবং পলিস্যাকারাইড। তাহলে এখানেও সেই পুরাতন কথা যে গঠন অনুসারে কার্বোহাইড্রেটের প্রকারভেদ পারে, সে দ্রবণীয়তা অনুসারে ইজিলি পারবে। সো এই গেল বেসিক্যালি কার্বোহাইড্রেটের প্রকারভেদ। এখন আমরা চলে আসি অ্যামিনো অ্যাসিডের প্রকারভেদে। তোমাদের একদম যেটা নতুন বই, মানে যেটা হলো রিসেন্টলি ফলো করা হয়েছে, যে 2019 সালের জুন এডিশন অথবা 2020 সালের জানুয়ারি এডিশনের বই, এই এডিশনের বইয়ে কিন্তু অ্যামিনো অ্যাসিডের অনেকগুলো প্রকারভেদ দেয়া আছে। যেমন তোমার হলো অ্যালিফ্যাটিক অ্যামিনো অ্যাসিড, অ্যারোমেটিক অ্যামিনো অ্যাসিড, হেটারোসাইক্লিক অ্যামিনো অ্যাসিড, তারপরে হলো কোনটা হলো পোলার, কোনটা হলো নন পোলার, কোনটা দ্রবণীয়, কোনটা অদ্রবণীয়। তো এই ধরনের প্রকারভেদ যেগুলো আছে এবং উদাহরণ যেগুলো আছে, এগুলো আমরা বই থেকে পাচ্ছি। বইয়ে এটা আমি তোমাদের পেজ নাম্বারটা বলে দিতে পারতেছি এখানে। এই ধরনের প্রকারভেদ দেওয়া আছে 2019-এর বই, যদি তোমরা ফলো করো জুন মাসের এডিশনটা, তাহলে 103 পেজে তোমরা হলো এটা পাবা। তো এর মধ্যে বেসিক্যালি পরীক্ষা আসার মতো যেটা প্রকারভেদ সেটা আমি আসলে পড়ানোর চেষ্টা করবো এখানে, কারণ বাদ বাকিগুলো কম্পারেটিভলি লেস ইম্পর্টেন্ট। ওটা অনেকটা নাইস টু নো যে কোনটা পোলার কোনটা নন পোলার, কোনটা চার্জিত কোনটা অচার্জিত, বা কোনটা হলো তোমার হলো অ্যালিফ্যাটিক কোনটা অ্যারোমেটিক। এটা তুমি মনে রাখতে পারলে ভালো, যদি নাও রাখো তেমন কোনো সমস্যা নেই। আমাদের যে জিনিসটা মনে রাখতে হবে সেটা হলো কোনগুলো হলো অত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিড। এখানে আমাদের জানতে হবে যে অ্যামিনো অ্যাসিডের মধ্যে মোট 28 প্রকার অ্যামিনো অ্যাসিড পাওয়া যায় হলো বিভিন্ন জীবদেহ মিলে। এর মধ্যে বেসিক্যালি 20 ধরনের অ্যামিনো অ্যাসিড হলো জীবদেহ বা মানবদেহ গঠনে অংশ নেয়। এই 20 ধরনের মধ্যে আবার 8 ধরনের অ্যামিনো অ্যাসিডকে আমরা বলি অত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিড। তাহলে অনাত্যাবশ্যকীয় কতগুলো হবে? অত্যাবশ্যকীয় যদি হয় 8টা, অনাত্যাবশ্যকীয় হবে হলো বাদ বাকি 12টা। এই অত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিড কোনগুলা, এটা অনেকে অনেকভাবে মনে রাখার চেষ্টা করে, তবে আমার মনে হয় যে বইয়ে যে সিরিয়ালটা দেওয়া আছে সেই সিরিয়ালটা আসলে খারাপ না। তারপর তোমরা একটু মডিফাই করে নিতে পারো। আমি একটা সিরিয়াল বলার চেষ্টা করতেছি, দেখো এটাতে হয় নাকি যে লিউসিন, আইসোলিউসিন, লাইসিন। তাহলে এল দিয়ে দুটা লিউসিন, তারপরে হলো লাইসিন, আইসোলিউসিন। লিউসিন, লাইসিন, আইসোলিউসিন এই তিনটাকে আমরা একই রকম নাম আগে বলবো। তারপর শেষে ইন আছে এরকম ভ্যালিন, থিওনিন, মিথিওনিন, ভ্যালিন, থিওনিন, মিথিওনিন। দেন হলো দুটা আছে যেটা এই রকম মানে একই রকম ছন্দে পড়ে না, সেটা হলো ফিনাইল অ্যালানিন এন্ড হলো ট্রিপ্টোফ্যান। তাহলে লিউসিন, আইসোলিউসিন, লাইসিন, ভ্যালিন, থিওনিন, মিথিওনিন, ফিনাইল অ্যালানিন, ট্রিপ্টোফ্যান, এই আটটা হলো আমাদের অত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিড। এর বাইরে দুটো অ্যামিনো অ্যাসিড আছে যেটা হলো আমাদের হলো অ্যাডাল্ট বা বড়দের জন্য অত্যাবশ্যকীয় না, কিন্তু বাচ্চাদের জন্য অত্যাবশ্যকীয়। এই ধরনের দুটো অ্যামিনো অ্যাসিড হলো, একটা হলো অজিনিন আর একটা হলো হিস্টিডিন। অজিনিন আর হিস্টিডিন হলো এই দুটার সাথে, অর্থাৎ 8+2 হয়ে যখন 10 হবে তখন সেটা হবে হলো বাচ্চাদের জন্য বা শিশুদের জন্য। এখন কোশ্চেন হলো যে এই যে তোমার 10টা বা এই যে 8টা অ্যামিনো অ্যাসিডকে কেন অত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিড বলা হয়? কারণ এই অ্যামিনো অ্যাসিডগুলো আমাদের দেহ নিজে থেকে তৈরি করতে পারে না। সো আমরা যদি এই অ্যামিনো অ্যাসিডগুলো চাই, আমাদের কি করতে হবে? আমাদের এটা খাদ্যের সাথে গ্রহণ করতে হবে। সো বেসিক্যালি এই ছিল হলো অ্যামিনো অ্যাসিডের প্রকারভেদ। এখন আমরা আসি যে প্রোটিনের প্রকারভেদ।
সো প্রোটিনের প্রকারভেদের ক্ষেত্রে আমরা যেটা পাচ্ছি সেটা হলো যে আমাদের প্রোটিনকে আমরা বেসিক্যালি 3 ভাগে ভাগ করতে পারি: সরল প্রোটিন, যৌগিক বা যুগ্ম প্রোটিন, আর হলো উদ্ভূত প্রোটিন। এখন সরল প্রোটিন হলো 7 প্রকার। এইটাই সবচেয়ে ক্রুশিয়াল জায়গা বলতে পারো বইয়ের, যে এখান থেকে কিন্তু ভালো মতো প্রশ্ন আসার জায়গা একটা, এবং এই 7টা একটা নির্দিষ্ট প্যাটার্নে পড়তে হবে যাতে এটা মনে থাকে। যে পিডিএফটা দিয়ে দেওয়া হবে সেখানে অবশ্যই মানে আমি যে ফরম্যাটটা তৈরি করছি সেটা তোমাদেরকে দিয়ে দিব। এখানে আগে কিভাবে ভাগটা করা হয় সেটা একটু দেখো। তাহলে আমরা কি বলবো? সরল প্রোটিন। সরল প্রোটিন কয় প্রকার? 7 প্রকার। কি কি? অ্যালবুমিন, গ্লোবিউলিন, গ্লুটেলিন, প্রোলামিন, হিস্টোন, প্রোটামিন এবং স্ক্লেরোপ্রোটিন। এই 7 ধরনের প্রোটিনকে আমরা আসলে কিভাবে ভাগ করছি সেটা হলো যে দ্রবণীয়তা অনুসারে। কে পানিতে দ্রবণীয়, কে হলো লিপিডে দ্রবণীয়, কে হলো তোমার হলো জৈব দ্রাবকে দ্রবণীয়, কে অ্যাসিডে দ্রবণীয়, ক্ষারে দ্রবণীয়, লবণে দ্রবণীয়। দেখবা যে এই ধরনের কথাবার্তা বই উল্লেখ করা আছে। দেন আমাদের যেটা জানতে হবে দ্রবণীয়তা জানার পরে সেটা হলো যে এদের মধ্যে কে কোথায় থাকে। অর্থাৎ উদাহরণ, যেমন ডিমের সাদা অংশে কি থাকে? অ্যালবুমিন। ডিমের কুসুমে কি থাকে? গ্লোবিউলিন। তারপর হলো গম, ভুট্টা এই ধরনের শস্যে কি থাকে? গ্লুটেলিন। তারপর জব, রাই এই ধরনের শস্যে থাকে হলো তোমার হলো প্রোলামিন। তারপর হলো প্রোটামিন থাকে হলো শ্যামল মাসের শুকানোতে। তারপর হলো হিস্টোন থাকে হলো নিউক্লিক অ্যাসিডে। স্ক্লেরোপ্রোটিন থাকে নখ, খুর, শিং এই ধরনের জায়গাগুলোতে। তো একটা জিনিস আমরা পেলাম হলো উদাহরণ। তাহলে হলো সরল প্রোটিনকে আমরা বলবো একটা হলো দ্রবণীয়তা অনুসারে, আরেকটা হলো উদাহরণ অনুসারে, আরেকটা হলো তাপের প্রভাব অনুসারে। যে কাকে তাপ দিলে সে জমাট বাঁধবে এবং কাকে তাপ দিলে সে জমাট বাঁধবে না, সেটা আমরা তখন আলাদা করে নিব। তাহলে এই যদি একটা ছক তৈরি করতে পারো তাহলে সরল প্রোটিন নিয়ে যে ধরনের প্রশ্ন আসা সম্ভব আমরা মোটামুটি সবগুলো এখান থেকে কমন পেয়ে যাব। এখন যেটা হলো যে যৌগিক প্রোটিন। যৌগিক প্রোটিনটা আসলে মনে রাখা অতটা টাফ না, এটা বইয়ে ভালো করে দেওয়া আছে যে কার সাথে কে যুক্ত। ধাতু যুক্ত থাকলে মেটালোপ্রোটিন, ফ্ল্যাভিন যুক্ত থাকলে ফ্ল্যাভোপ্রোটিন, লৌহ প্রোফাইলিন যুক্ত থাকলে লৌহ প্রোফাইলিন প্রোটিন, যদি রঞ্জক পদার্থ যুক্ত থাকে ক্রোমোপ্রোটিন, তারপর হলো যদি তোমার হলো লিপিড যুক্ত থাকে লিপোপ্রোটিন, শর্করা যুক্ত থাকলে গ্লাইকো বা মিউকোপ্রোটিন। এই প্রত্যেকটা জিনিসে আমরা আলাদা করে উদাহরণ করবো। এটা যেহেতু বই ভালো করে দেওয়া আছে সেহেতু এখানে আমি এটা পয়েন্ট আউট করতে চাচ্ছি না। দেন হলো উদ্ভূত প্রোটিন। উদ্ভূত প্রোটিনের মধ্যে আছে যেমন হলো মাংসপেশিতে পাওয়া যায় হলো মায়োসন, এটা এক ধরনের উদ্ভূত প্রোটিন। তারপর হলো পলিপেপটাইড, পেপটাইড যৌগগুলা বা আমাদের হরমোনগুলো, এগুলো কিন্তু সব হলো উদ্ভূত প্রোটিন। সো এগুলো হলো সব উদ্ভূত প্রোটিনের উদাহরণ হিসেবে আমরা দেখাতে পারি। সো প্রোটিনের প্রকারভেদের পরে আমরা চলে আসতেছি হলো লিপিডের প্রকারভেদে। লিপিডে তোমরা দুটো প্রকারভেদ পাবা। এটা হলো রাসায়নিক প্রকারভেদ, যেটা অনেকটা প্রোটিনের মতোই, সরল লিপিড, যৌগিক বা যুগ্ম লিপিড, আর হলো উদ্ভূত লিপিড। তাহলে সরল লিপিড কোনগুলো? সরল লিপিড বেসিক্যালি 3টা: তেল, চর্বি এবং হলো মোম। সো এখানে তেল, চর্বি এবং মোমের ক্ষেত্রে আমাদের মেইনলি এদের পার্থক্যগুলো জানতে হবে। যে তেল কি? তেল হলো ফ্যাটি অ্যাসিডের সাথে ট্রাইহাইড্রিক অ্যালকোহলের এস্টার, যেটা 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তরল। চর্বি কি? ফ্যাটি অ্যাসিডের সাথে ট্রাইহাইড্রিক অ্যালকোহলের এস্টার, যেটা 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কঠিন। আর মোম হলো ফ্যাটি অ্যাসিডের সাথে মনোহাইড্রিক অ্যালকোহলের এস্টারকে বলা হচ্ছে হলো মোম। মোমের ক্ষেত্রে দেখবা ফ্যাটি অ্যাসিডের পরিসর দেওয়া আছে, অ্যালকোহলের পরিসর দেওয়া আছে, এটা ভালো করে দাগা করবা বই থেকে। তেল চর্বির একটা পার্থক্যের ছক দেওয়া আছে যে কে সম্পৃক্ত, যেমন তেল হলো অসম্পৃক্ত, চর্বি হলো সম্পৃক্ত। 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তেল তরল, কিন্তু চর্বি গলনাঙ্ক অনেক বেশি, 70 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। তেল কোথায় পাওয়া যায়? উদ্ভিদ উৎসগুলো থেকে পাওয়া যায়। চর্বি পাওয়া যায় প্রাণী উৎসগুলো থেকে, তবে নারিকেল তেল, পাম অয়েল এগুলো সব ব্যতিক্রম। এই ধরনের যে প্রকারভেদটা দেওয়া আছে সেটা সুন্দর করে ওখান থেকে পড়ে নিবা। এখন আসলে আণবিক গঠন অনুসারে লিপিড। আণবিক গঠন অনুসারে লিপিডকে আমরা কি কি ভাগে ভাগ করতে পারি? একটা হলো গ্লাইকোলিপিড, একটা হলো ফসফোলিপিড, তারপরে আমরা যেটা পাই সেটা হলো যে টারপিনস, স্টেরয়েড, ক্যারোটিনয়েডস। তাহলে এইগুলো হলো আমাদের হলো আণবিক গঠন অনুসারে কি লিপিডের প্রকারভেদ। এখন এই লিপিডগুলোর ক্ষেত্রে আমাদের কি জানতে হবে? আমাদের জানতে হবে যে ফসফোলিপিড, যে আমরা বললাম ফসফোলিপিড জিনিসটা কোথায় থাকে। ফসফোলিপিডটা বেসিক্যালি থাকে হলো কোথায়? যে উদ্ভিদের যেসব অংশে হলো তোমার হলো ঝিল্লি থাকে, যেমন কোষ ঝিল্লিতে থাকে ফসফোলিপিড। ফসফোলিপিড বাইলেয়ার দিয়ে কোষ ঝিল্লি তৈরি। উদ্ভিদের যেসব অঙ্গাণুগুলো আছে সবগুলো অঙ্গাণু ঝিল্লিতেই থাকে হলো ফসফোলিপিড। তবে ব্যতিক্রম আছে হলো ক্লোরোপ্লাস্ট বা প্লাস্টিড। এটা ঝিল্লিতে কি থাকে? এটা ঝিল্লিতে কিন্তু ফসফোলিপিডের পরিবর্তে থাকে হলো গ্লাইকোলিপিড। আবার আমরা যদি যাই হলো সালফোলিপিডে, সেখানেও আমরা দেখবো যে ক্লোরোপ্লাস্টের মধ্যে তার উপস্থিতি সীমাবদ্ধ থাকে। তো এই গেল হলো আমাদের যুগ্ম লিপিডের। আরও কিছু আছে, যেমন হলো যে ক্যারোটিনয়েডস, স্টেরয়েড, তারপরে হলো ক্যারোটিনয়েড, স্টেরয়েড, ভিটামিন, এগুলো নিয়ে আমরা একটু আলোচনা করি। এর মধ্যে সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ জিনিস সেটা বলতে পারবো যে স্টেরয়েড এবং কোলেস্টেরল। বই দেখবা যে আগের বইয়ে একটা সংখ্যা দেওয়া ছিল 27 থেকে 29টা কার্বন বিশিষ্ট আইসোপ্রিনয়েড যৌগকে আমরা বলি হলো স্টেরয়েড, কিন্তু নতুন বইয়ের সংখ্যাটা এরকম করে বলছে যে 4টা কার্বনের যে কাঠামো
বা সি দ্বারা তার সাথে একটা পার্শ্ব শিকল যুক্ত থাকলে সেটাকে আমরা বলি স্টেরয়েড, এবং তার সাথে একটা OH মূলক বা হাইড্রোক্সাইড মূলক যুক্ত থাকলে তাকে আমরা বলি কোলেস্টেরল বা স্টেরল। তাহলে এটা বেসিক্যালি যাচ্ছে হলো আমাদের হলো স্টেরয়েড এবং কোলেস্টেরল। এর মধ্যে আবার দুই ধরনের প্রকারভেদ আছে, LDL এবং হলো HDL। LDL HDL থেকে একটা জিনিস জানতে হবে যে এটার মধ্যে কোনটা ক্ষতিকর। আমাদের দেহের জন্য ক্ষতিকর হলো LDL, বিকজ HDLটা কি করে আমাদের বিভিন্ন রক্তনালিকা থেকে লিপিডটাকে নিয়ে এসে যকৃতে জমা করে, ফলে আমাদের রক্তনালিকাটা প্রশস্ত থাকে। আর LDL উল্টা কাজটা করে। LDL হলো যকৃত থেকে লিপিডটাকে নিয়ে রক্তনালিকার মাঝখানে নিয়ে যাচ্ছে, ফলে রক্তনালিকার যে গহ্বর বা লুমেন্ট আছে সেটা সরু হয়ে যাচ্ছে, এবং হলো এই কারণেই হলো বেসিক্যালি LDLটা হলো আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এই যে হার্ট ডিজিজ বা হার্টে যে রোগগুলো হয়, ব্লক তৈরি হয়, এগুলো সব কিন্তু LDL এর কারণে। এখন এর বাইরে কি আছে, এর বাইরে আছে টার্পিনস এবং হলো মোম। তাহলে কতগুলো আইসোপ্রেনয়েড একক আছে, তার উপর ভিত্তি করে আমরা টার্পিনস এবং মোমকে ভাগ করতে পারি। এটা বলবা টার্পিনস কোথায় থাকে, তুলসীতে থাকে, পুদিনায় থাকে। আর মোম টার্পিনসের পরে কি আছে, টার্পিনসের পরে আছে রাবার। রাবার কোথায় থাকে, রাবার থাকে হলো মেইনলি যে হিবিয়া ব্রাজিলিয়েন্সিস এবং অন্যান্য কিছু উদ্ভিদ থেকে রাবার সংগ্রহ করা হয়। আর আমাদের চারপাশে বিভিন্ন জিনিসে যেসব টায়ার এগুলো তৈরি করতে কি লাগতেছে, রাবার লাগতেছে। এর বাইরে আর কি আছে, এর বাইরে আছে হলো ক্যারোটিনয়েডস। ক্যারোটিনয়েডস বিষয়টা কি, যে উদ্ভিদের যেসব অংশ রঙিন, উদ্ভিদের রঙিন অংশ কোনগুলো, উদ্ভিদের রঙিন অংশ হলো যেমন হলো তোমার হলো গাজর, টমেটো, এসব যে ফলগুলো দিচ্ছে ওগুলো কিন্তু রঙিন ফল। এগুলোতে যে উপাদানটা থাকে সেটা হলো বিটা ক্যারোটিন। যদিও নামে বিটা ক্যারোটিন, বাট জিনিসটা আসলে কি, জিনিসটা আসলে হলো তোমার ভিটামিন A। এটা যখন আমরা খাবারের সাথে গ্রহণ করি তখন এটা আমাদের চোখের রেটিনাতে গিয়ে একটা বিশেষ ধরনের প্রোটিন তৈরি করে, যার নাম হলো রোডোপসিন। এই রোডোপসিন প্রোটিন থেকে তৈরি হয়ে হলো রড কোষ, যেটা আমাদের রাতের বেলা দেখতে সহায়তা করে। সো এটা হলো ক্যারোটিনয়েডসের গুরুত্ব। এবারে কি আছে, এবারে আসলে ভিটামিন। ভিটামিনের মধ্যে দুটো কথা জানা গুরুত্বপূর্ণ, যে পানিতে দ্রবণীয় ভিটামিন কোনগুলো, ভিটামিন B এবং C। আর পানিতে অদ্রবণীয় অর্থাৎ লিপিডে দ্রবণীয় ভিটামিন কোনগুলো, ভিটামিন A, D, E, K অর্থাৎ অ্যাডেক। তাহলে এইভাবে যদি আমরা মনে রাখি তাহলে আমরা হলো পানিতে দ্রবণীয় এবং অদ্রবণীয় ভিটামিনগুলো জানতে পারতেছি। সো বেসিক্যালি এটা ছিল লিপিডের প্রকারভেদ। লিপিডের পরে আরেকটা যে জিনিসের প্রকারভেদ আমাদের পড়তে হবে সেটা হলো এনজাইম। এখন এনজাইমে দেখবা যে বইয়ে, তোমরা যদি আবুল হাসান স্যারের বই ফলো করো তাহলে দেখবা যে মোট 9 প্রকার এনজাইম দেওয়া আছে বিক্রিয়া অনুসারে, বা কোন ধরনের বিক্রিয়াকে প্রভাবিত করে সেই অনুসারে। কিন্তু নিচে একটা কথা লেখা আছে যে IUB অনুসারে এনজাইম কয় প্রকার, এনজাইম হলো 6 প্রকার। তাহলে যদিও আমরা দেখতেছি যে এনজাইম দেওয়া আছে 9 প্রকার, কিন্তু IUB অনুসারে 6 প্রকার। এটা তাহলে কেন হলো সেটা এখন আমরা বুঝবো। যে 1 নম্বর এনজাইমের নাম কি, 1 নম্বর এনজাইমের নাম হলো অক্সিডোরিডাকটেজ। অক্সিডেশন মানে কি, জ্বালন। রিডাকশন মানে কি, বিজারণ। সো অক্সিডোরিডাকটেজ এনজাইমটা কি করে, জ্বালন বিজারণ বিক্রিয়াকে প্রভাবিত করে। যেমন ডিহাইড্রোজেনেস একটা অক্সিডোরিডাকটেজ এনজাইম। এরপর কি আছে ট্রান্সফারেন্স। ট্রান্সফারেন্স এনজাইম হলো একটা যৌগ থেকে কোনো একটা সাবস্ট্রেট বা মূলককে ট্রান্সফার করতে পারে। তারপরে কি আছে, তারপর আছে হলো হাইড্রোলাইটিক এনজাইম বা হাইড্রোলেস। এরা কি করে, পানির উপস্থিতিতে কোনো যৌগকে ভেঙে দিতে পারে। আমাদের পরিপাকে যত ধরনের এনজাইম, যেমন সুক্রেজ, লাইপেজ, মল্টেজ, এগুলো সব কোন ধরনের এনজাইম, এগুলো সব হলো এই হাইড্রোলাইটিক এনজাইম। এরপর হলো লাইএস আর লাইগেস। এখন কথা হলো যে লাইসিস শব্দটার মানে কি, লাইসিস মানে হলো ভাঙা, আর লাইগেশন মানে হলো জোড়া দেয়া। সো লাইএস এনজাইমটা কি করে, লাইএস এনজাইমটা হলো কোনো যৌগকে বা কোনো সাবস্ট্রেটকে ভেঙে দেয়। আর লাইগেস এনজাইমটা কি করে, একটা মূলককে নিয়ে এসে অন্য একটা অংশের সাথে, অন্য একটা মৌলের সাথে, যৌগের সাথে বা মূলকের সাথে কি করবে, যুক্ত করবে। তো যুক্ত করলে সেটা হলো লাইগেস, ভেঙে দিলে সেটা হলো লাইএস এনজাইম। এর বাইরে লাস্ট যে এনজাইমটা আছে সেটা হলো আইসোমারেজ। আইসোমার শব্দটার অর্থ কি, সমান। সো আইসোমারেজ এনজাইমটা কি করে, একটা যৌগকে তার সমানুতে পরিণত করে। যেমন আমরা জানি যে গ্লুকোজ ফ্রুক্টোজ এরা পরস্পর সমান। সো এদের মধ্যে কোন এনজাইমটা কাজ করে, একটা আইসোমারেজ এনজাইম কাজ করে। তো এখন আসি আমরা যে এর বাইরে আর কি কি এনজাইম আছে। এর বাইরে 3টা এনজাইম দেখবা তোমাদের হাসান স্যারের উল্লেখ আছে। একটা হলো কার্বক্সিলেজ। সো কার্বক্সিলেজ এনজাইমটা কি করে, সে আসলে কোনো একটা মূলকের সাথে বা কোনো একটা যৌগের সাথে কার্বন ডাই অক্সাইডকে হয় যুক্ত অথবা বিযুক্ত করে। এরপর কি আছে, এরপর আছে হলো ফসফোরাইলেজ। ফসফোরাইলেজও তাই করে, যে কোনো একটা যৌগের সাথে ফসফেট মূলককে হয় যুক্ত অথবা বিযুক্ত করে। তার মানে কার্বক্সিলেজ এবং ফসফোরাইলেজ এই দুটো এনজাইম একই সাথে লাইএস এনজাইম আবার লাইগেজ এনজাইম। এই জন্য এই দুটোকে আমরা আসলে বেসিক্যালি আলাদাভাবে পড়ার চেষ্টা করি না।
এবং এই কারণে কিন্তু আইইউবি এই দুটো এনজাইমকে আলাদাভাবে কাউন্ট করেন। এবং লাস্ট এনজাইমটার নাম কি এপিমারেজ। এপিমার কথাটার মানে কি, কথাটার মানে হলো আলোক সমাণু। যেমন এল গ্লুকোজ এবং ডি গ্লুকোজ পরস্পর আলোক সমাণু। সো এল গ্লুকোজ এবং ডি গ্লুকোজের মধ্যে কোন এনজাইম কাজ করবে, একটা এপিমারেজ এনজাইম কাজ করবে। সো আমি এগুলো আসলে বোর্ডে লিখতেছি না কেন, কারণ এগুলো সব বইয়ে দেওয়া আছে। তুমি যদি এই আমার ডিরেকশন ফলো করতে করতে একটু বইটা খোলো, তাহলে দেখবা যে এই যে যে কয়টা কথা আমি বললাম প্রত্যেকটা কথাই কিন্তু বইয়ে তুমি আলাদা করে খুঁজে পাবা। সো বেসিক্যালি এই ছিল হলো এনজাইমের প্রকারভেদ। তো এখন আমরা প্রকারভেদ উদাহরণ পড়া শেষ করলাম। তো এরপরে যে টপিকটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট সেটা হলো বন্ধন। আমরা যেসব যৌগগুলা এই কোষাসন অধ্যায়ে পড়বো তার মধ্যে দুটা বন্ধন জানা জরুরি, একটা হলো গ্লাইকোসাইডিক বন্ধন আর একটা হলো পেপটাইড বন্ধন। এই যে আমাদের যে অলিগোস্যাকারাইড যৌগ, ডাইস্যাকারাইড যৌগ, পলিস্যাকারাইড যৌগ, পরপর দুটো মনোস্যাকারাইডের মধ্যে যে বন্ধনটা থাকে সেটার নাম হলো গ্লাইকোসাইডিক বন্ধন। আর প্রোটিনের মধ্যে দুটো অ্যামিনো অ্যাসিডের মধ্যে যে বন্ধন থাকে সেটার নাম হলো পেপটাইড বন্ধন। এরপরে আমাদের যে জিনিসটা জানতে হবে সেটা হলো কার্বোহাইড্রেটের কার্বন সংখ্যা। যেমন তোমাকে যদি বলে গ্লিসারলডিহাইডের কার্বন সংখ্যা কত, অ্যান্সার হলো 3। তারপর এই এইচোজের কার্বন সংখ্যা কত, অ্যান্সার হলো 4। আমাদের ডিঅক্সিরাইবোজের কার্বন সংখ্যা কত, এদের কার্বন সংখ্যা হলো 5। সেটা কিন্তু নাম শুনে বেসিক্যালি বোঝা যায়। তারপরে অনেক সময় সরাসরি উদাহরণটা না দিয়ে এইভাবে কার্বন সংখ্যা দিয়ে উদাহরণ চাই জন্য কার্বন সংখ্যাটা আমরা আলাদা করে জানবো। তারপর যে জিনিসটা আমাদের জানতে হবে সেটা হলো ব্যবহার। তো বইয়ে বেসিক্যালি ব্যবহার কিসের দেওয়া আছে, অনেকগুলো জিনিসেরই ব্যবহার দেওয়া আছে, আমি একে একে বলার চেষ্টা করতেছি। ফার্স্টে হলো গ্লুকোজ, ফ্রুক্টোজ। গ্লুকোজের ব্যবহার থেকে এই 2018-19 সালে প্রশ্ন আসছিল যে ভিটামিন সি তৈরিতে কোনটা কাজে লাগে, গ্লুকোজ। সো গ্লুকোজের ব্যবহার আমরা অনেকগুলো দেখবো, যেমন হলো যে খাদ্য হিসেবে, যেহেতু সেটা একটা রেডি একটা সোর্স শক্তির। সো গ্লুকোজ খাওয়া হয় খাদ্য হিসেবে, ক্যালসিয়াম গুণের ওষুধ তৈরিতে, ভিটামিন সি তৈরিতে, ফল সংরক্ষণে গ্লুকোজ ব্যবহার করা হয়। তারপর পাকা ফলে যে সুগন্ধ, তার জন্য ফ্রুক্টোজের একটা দায় আছে, বা ফ্রুক্টোজ ওখানকার চিনিটার জন্য কনফেকশনের বিভিন্ন উপাদান তৈরিতে আমরা ফ্রুক্টোজ ব্যবহার করি। তারপরে তোমার হলো ডিএনএ গাঠনিক উপাদান হলো ডিঅক্সিরাইবোজ, আরএনএ গাঠনিক উপাদান হলো রাইবোজ। স্টার্চ কোথায় থাকে, স্টার্চ হলো আমাদের যত ধরনের খাদ্যদ্রব্য আছে, চাল, গম, এগুলোতে আমরা সব কি পাই, স্টার্চ পাই। সেলুলোজ কোথায় থাকে, বেসিক্যালি আমরা চারপাশে যারা দেখতেছি সব কিছু একটা সেলুলোজ। যেমন আমরা জামা কাপড় পরে সেটা কি দিয়ে তৈরি, তুলা দিয়ে, তাই না? তুলা কি ধরনের কার্বোহাইড্রেট, সেলুলোজ। আমরা যে বিভিন্ন আসবাবপত্রে যে কাঠ দেখতেছি সেটা কি, সেলুলোজ। এছাড়া ফটোগ্রাফি ফিল্ম তৈরিতে, তারপর হলো নাইট্রেট বিস্ফোরক তৈরিতে, তারপর কিছু কীট পতঙ্গ, কিছু হলো তোমার হলো কাঠ খেকো পতঙ্গের অন্ত্রে সেলুলোজের ভূমিকা আছে। সো এগুলো আমরা হলো বই থেকে দেখে নিতে পারতেছি। তারপরে ব্যবহার বই আর কিসের দেওয়া আছে, ব্যবহার দেওয়া আছে হলো আমাদের যুগ্ম প্রোটিনগুলো। যেমন আমরা যে প্রোটিনগুলোর নাম বললাম, মেটালোপ্রোটিন, তারপর হলো ফ্লাভোপ্রোটিন, তারপর হলো গ্লাইকো বা মিউকোপ্রোটিন, এটা কোথায় থাকতেছে, কি কাজ করতেছে, এটা আমরা বই থেকে দেখতে পারি। তেল এবং চর্বি, তেল ও চর্বি মেইনলি হলো কাজ বা ব্যবহার। এটা তো আমরা বুঝতে পারছি যে যদি আমরা প্রকারভেদের ছকটা পার্থক্যের ছকটা পড়ি সেখানে এটা আমরা পাবো। এরপর প্রকারভেদ করতে হবে হলো যৌগিক লিপিডের। সো লিপিডের ক্ষেত্রে একই রকম, প্রোটিনকে যেমন আমরা ভাগ করছিলাম সরল যৌগিক উদ্ভিদ, লিপিডেও তাই সরল যৌগিক উদ্ভিদ আছে। এই যৌগিক লিপিডের মধ্যে যেগুলো আমরা পাবো সেটা হলো যে এখানেও কিন্তু আমরা হলো পাচ্ছি যৌগিক লিপিডের মধ্যে কি পাচ্ছি, যদি হলো কার্বোহাইড্রেট যুক্ত থাকে তাহলে গ্লাইকোলিপিড বা মিউকোলিপিড, যদি প্রোটিন যুক্ত থাকতেছে সেটা হয়ে যাচ্ছে হলো লিপোপ্রোটিন। তাহলে এইখানে যে তোমার হলো যুগ্ম লিপিডগুলো বইয়ে দেওয়া আছে, যুগ্ম লিপিডগুলো সিরিয়ালি তোমরা হলো কি করবা, এখানে হলো কাজ বা ব্যবহারটা পাশে এক লাইন করে দেওয়া আছে, ওটা তোমরা দেখবা। যেমন গ্লাইকোলিপিড কোথায় থেকে আমরা একটু আগে বললাম যে ফসফোলিপিড থাকতেছে হলো কোষ ঝিল্লিগুলোতে, গ্লাইকোলিপিড থাকতেছে হলো কোলেস্টেরলে, সালফোলিপিড থাকতেছে কোলেস্টেরলে, সরি ক্লোরোপ্লাস্টে, সব অঙ্গাণুতে থাকতেছে হলো তোমার হলো আমাদের ফসফোলিপিড, আর গ্লাইকোলিপিড আর সালফোলিপিড থাকতেছে কোথায়, ক্লোরোপ্লাস্টে। সো এই জিনিসটা যদি আমরা ওখান থেকে দেখে নিই তাহলে হয়ে যাচ্ছে। এখন আসি আমরা যে এনজাইমের ব্যবহার, এই অংশটা কিন্তু ইম্পর্টেন্ট। অ্যান্ড তোমাদের যাদের বই আসলে 2018 বা 19 জানুয়ারি এডিশন, তাদের বইয়ে কিন্তু এনজাইমের ব্যবহার একটু কম দেয়া আছে। ওখানে বেসিক যে কয়টা দেয়া আছে, যেমন হলো ধরো তোমার হলো সেলুলেজ, তারপর ক্যাটালেস, জাইমেস, তারপরে হলো তোমার হলো এদিকে হলো পেকটিন, রেনিন, এগুলো দেয়া আছে। নতুন বই কিন্তু এগুলোতে কাজগুলাই, ওখানে যদি একটা দুটা করে কাজ দেওয়া থাকে, এখানে 3-4টা করে কাজ দেওয়া। এই জন্য আমি তোমাদেরকে সাজেস্ট করবো যে এটা হলো জুন 2019 যে বইটা আছে সেই বইটা, অথবা জানুয়ারি 2020 যে বইটা আছে সেটা ফলো করা। সেটা ফলো করলে তোমার কাজ অনেক বেশি পাবা। এখানে আরও কিছু এক্সট্রা, যেমন আইসক্রিম তৈরিতে কোন এনজাইম লাগে, ল্যাকটেজ, ক্যান্ডি তৈরিতে কোনটা লাগে, ইনভার্টেজ, এই ধরনের কিছু এক্সট্রা কথাবার্তা দেখবা যে ওখানে অ্যাড করা আছে। আর এর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট যদি জিজ্ঞেস করো তাহলে আমি বলবো যে যেগুলোর সাথে মানবদেহে কোনো না কোনোভাবে সম্পর্ক আছে। যেমন ট্রিপসিন এনজাইমটা কি কাজে লাগে,
চোখের ছানি যখন অপারেশন করে তখন এই চোখে যে পুরাতন লেন্সটা আছে সেটা গলানোর কাছে আমরা কোন এনজাইম ব্যবহার করি? ট্রিপসিন। সো এটা যেহেতু মানবদেহে ইম্পর্টেন্স আছে এই জন্য এটা ডিটেলসে জানতে হবে যে ডক্টর জোসেফ স্পিনা এই পদ্ধতি আবিষ্কার করছে 1980 সালে, এগুলো বই যেভাবে দেওয়া আছে আমরা ডিটেলস জানবো। সেরকম কন্ট্যাক্ট লেন্স পরিষ্কার করতে কোন এনজাইম লাগে, তারপরে হলো মানবদেহে বিভিন্ন যেসব বায়োকেমিক্যাল পরীক্ষাগুলো আছে সেগুলোতে কোন এনজাইম লাগে, জমাট রক্ত যদি কোথাও জমাট বেঁধে যায় রক্তনালিকার মধ্যে সেটা গলানোর কাছে কোন এনজাইম লাগে, বেসিক্যালি এই এনজাইমগুলো হলো একটু বেশি ইম্পর্টেন্ট। সো মানবদেহের সাথে সম্পর্ক আছে এই এনজাইমগুলো তোমরা একটু বেশি ভালো মতো দেখবা। দেন আমরা আসতেছি যে এরপরে কি আছে, এই গেল হলো আমাদের হলো এনজাইমের কাজ এবং ব্যবহার। সো আমরা আসলে মোস্ট ইম্পর্টেন্ট টপিকটা শেষ করে আসলাম। মোস্ট ইম্পর্টেন্ট টপিকের মধ্যে আমাদের 3টা জিনিস ছিল। নাম্বার 1 হলো যে প্রকারভেদ উদাহরণ, নাম্বার 2 ছিল হলো বন্ধন সমূহ, নাম্বার 3 ছিল হলো বিভিন্ন যৌগের কাজ এবং ব্যবহার, আর নাম্বার 4 বলতে পারো যে এই যে আমরা যে কার্বন সংখ্যাগুলো পড়লাম সেই কার্বন সংখ্যাগুলো। তাহলে এবার আমরা একটু চলে যাই যে কম্পারেটিভলি লেস ইম্পর্টেন্ট টপিকে। কম্পারেটিভলি লেস ইম্পর্টেন্ট টপিকের মধ্যে তুমি পাবা হলো বৈশিষ্ট্য। কার্বোহাইড্রেটের ক্ষেত্রে বৈশিষ্ট্য আমরা আলাদা করে পড়ার চেষ্টা করি না, কারণ প্রতিটা কার্বোহাইড্রেট এতই ডিটেলস বৈশিষ্ট্য বলা আছে যে ইন জেনারেল কার্বোহাইড্রেটটা আসলে ওইভাবে লাগে না। আর তুমি যদি আলাদা করে বৈশিষ্ট্য দেখতে চাও তাহলে তুমি বৈশিষ্ট্য পাবা হলো মেইনলি গ্লুকোজ, ফ্রুক্টোজ, সুক্রোজ, স্টার্চ, সেলুলোজের। সো এগুলোর মধ্যে কিন্তু অনেকটাই মিল পাবা। যেমন গ্লুকোজ আর ফ্রুক্টোজ এই দুটো বৈশিষ্ট্য তুমি একসাথে বলবা, স্টার্চ, তারপর হলো সেলুলোজ, গ্লাইকোজেন, এই 3টা বৈশিষ্ট্য আবার তুমি একসাথে বলবা। তাহলে গ্লুকোজ ফ্রুক্টোজের ক্ষেত্রে আমরা কি পাবো? সাদা, দানাদার, খেতে মিষ্টি, তারপর এটা হলো বিজারক, পানিতে দ্রবণীয়। স্টার্চ, সেলুলোজ, গ্লাইকোজেন এগুলোর ক্ষেত্রে আমরা কি পাবো? সাদা পাউডার জাতীয় পদার্থ, পানিতে অদ্রবণীয়। তারপরে হলো এরা হলো তোমার হলো অবিজারক, তারপর খেতে হলো অমিষ্ট। এই ধরনের যে বৈশিষ্ট্যগুলো বইয়ে দেওয়া আছে এগুলো একসাথে করে পড়ে ফেলবা। তারপর আসে আমরা অ্যামিনো অ্যাসিডের বৈশিষ্ট্য। অ্যামিনো অ্যাসিডের বৈশিষ্ট্যের ক্ষেত্রে আমরা পাবো যে অ্যামিনো অ্যাসিড হলো পানিতে দ্রবণীয়, তারপর হলো ঈষৎ মিষ্ট বা তিক্ত স্বাদযুক্ত। তারপর প্রোটিনকে আদ্য বিশ্লেষণ করলে আমরা অ্যামিনো অ্যাসিড পাই, অ্যামিনো অ্যাসিডের পরিমাণ করলে আবার আমরা প্রোটিন পাই। এই ধরনের যে কথাগুলো আছে সেগুলো দেখবো যে বইয়ে দেওয়া আছে সুন্দর করে পয়েন্টটা করে। সো এগুলো আমি আলাদা করে এখানে বলার চেষ্টা করতেছি না। এরপর হলো প্রোটিনের এরকম কিছু বৈশিষ্ট্য পাওয়া যায়, তাপ দিলে প্রোটিনটা জমাট বাঁধে, প্রোটিন হলো কলয়েড প্রকৃতির অর্থাৎ আকারে দানাটা বড়। তারপর হলো তোমার হলো প্রোটিনকে আদ্য বিশ্লেষণ করলে আমরা হলো অ্যামিনো অ্যাসিড ফিরে পাই। তারপর প্রোটিনে মেইনলি হলো কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন এগুলো থাকে, ক্ষেত্রে নাইট্রোজেন থাকবে, ক্ষেত্র বিশেষে সালফার বা অন্যান্য মৌল থাকতে পারে। বই এরকম দেখবা সিরিয়ালি সুন্দর করে 5-6টা বৈশিষ্ট্য দেওয়া আছে। তারপর আসে লিপিডের বৈশিষ্ট্য পড়ার ক্ষেত্রে আমাদের বেসিক্যালি যে জিনিসটা মনে রাখতে হবে সেটা হলো যে আমরা যদি এক বাটি পানির মধ্যে একটু তেল ঢালি তাহলে কি হয়? এটা কিন্তু পানির সাথে মেশে না, অর্থাৎ লিপিড হলো পানিতে অদ্রবণীয়। লিপিড হলো পানিতে ভাসে, অর্থাৎ লিপিডটা হলো পানি অপেক্ষা হালকা। লিপিডের আপেক্ষিক গুরুত্ব পানির চেয়ে কম, লিপিডের ঘনত্ব পানির চেয়ে কম। সুদান 3 দ্রবণ যোগ করলে লিপিডটা হলো কি বর্ণ ধারণ করবে? লিপিডটা হলো লাল বর্ণ ধারণ করবে। তারপরে এছাড়া আমরা এর সাথে আর কি জানতে পারি? এর সাথে আমরা আরেকটু জানতে পারি যে লিপিডটা সাধারণত বর্ণহীন, গন্ধহীন, স্বাধীন পদার্থ। আচ্ছা, এর পাশে এনজাইমের বৈশিষ্ট্য। বেসিক্যালি আমরা কেমিস্ট্রিতে যে প্রভাবকের বৈশিষ্ট্য বলি, যে বিক্রিয়ার গতি হ্রাস বৃদ্ধি করতে পারে, সাম্যাবস্থার উপর প্রভাব নাই, বিক্রিয়া শেষে নিচে অপরিবর্তিত থাকে, শুধু বিক্রিয়ার যে তোমার হলো সাবস্ট্রেট আছে তার উপর পরিবর্তন আনবে, একটা নির্দিষ্ট পিএইচ লাগবে যেটা হলো 6 থেকে 9, একটা নির্দিষ্ট তাপমাত্রা লাগবে এনজাইমে কাজ করার জন্য। এই কথাগুলো বই যে সিরিয়ালে দেওয়া আছে সেখান থেকে আমরা হলো এনজাইমের বৈশিষ্ট্যগুলো পড়ে নিব। এরপর আসি আমরা যে কিছু পার্থক্য দেওয়া আছে, বই দেখবো যে সুন্দর করে রাইবোজ, ডিঅক্সিরাইবোজের পার্থক্য দেওয়া আছে। যে রাইবোজে হলো 2 নাম্বার কার্বনে একটা অক্সিজেন বেশি থাকে, ডিঅক্সিরাইবোজে ওটা কম থাকে, অর্থাৎ রাইবোজ হলো C5H10O5, ডিঅক্সিরাইবোজ হলো C5H10O4। রাইবোজ থাকে হলো আরএনএতে, ডিঅক্সিরাইবোজ থাকে ডিএনএতে। তারপর হলো রাইবোজের সাথে যদি হাইড্রোক্লোরিক অ্যাসিড বিক্রিয়া করে তাহলে তৈরি হয় হলো ফারফিউরাল অ্যাসিড, আর ডিঅক্সিরাইবোজের সাথে বিক্রিয়া করলে তৈরি হয় হলো লেভেলিনিক অ্যাসিড। এই ধরনের পার্থক্য দেওয়া আছে। এরপর দেখবা গ্লুকোজ ফ্রুক্টোজের পার্থক্য দেওয়া আছে, যে গ্লুকোজ হলো অ্যালডোহেক্সোজ, ফ্রুক্টোজ হলো কিটোহেক্সোজ। তারপর গ্লুকোজকে বলা হয় হলো তোমার হলো গ্রেপ সুগার, কারণ আঙুরে এটা বেশি পরিমাণে থাকে। ফ্রুক্টোজকে বলা হয় হলো ফ্রুট সুগার, কারণ এটা ফলের রসে বেশি পরিমাণে থাকে। তারপর হলো গ্লুকোজ হলো গ্লুকোজের যে গ্রাফিক স্ট্রাকচারটা সেটা হলো তোমার হলো পাইরানোজ রিং, ফ্রুক্টোজের যে স্ট্রাকচারটা সেটা হলো ফিউরানোজ রিং। এই ধরনের যে কথাগুলো আছে সেগুলো ওখান থেকে তুমি পড়ে নিতে পারছো। সালোক সংশ্লেষণ, শ্বসন এগুলো প্রাথমিক পদার্থ গ্লুকোজ, কিন্তু ফ্রুক্টোজ সেটা না। এখন এরপর আসি আমরা স্টার্চ সেলুলোজ। এটাতে পাবা যে 1200 থেকে 6000 অণু মিলে তৈরি হয় হলো স্টার্চ, যেটা আলফা গ্লাইকোসাইডিক বন্ধন দিয়ে যুক্ত থাকে গ্লুকোজগুলো।
আর 300 থেকে 3000 অণু নিয়ে তৈরি হয় হলো সেলুলোজ, যেখানে গ্লুকোজগুলো তৈরি থাকে যুক্ত থাকে হলো বিটা গ্লাইকোসাইডিক বন্ধন দিয়ে। স্টার্চের অ্যামাইলোজ এবং অ্যামাইলোপেকটিন দুটো অংশ থাকে, কিন্তু সেলুলোজের ধরনের অংশ থাকে না। স্টার্চ ভাঙতে হলো অ্যামাইলেজ এনজাইম লাগে, সেলুলোজ ভাঙতে সেলুলেজ এনজাইম লাগে। তারপর হলো আয়োডিন দ্রবণ যোগ করলে স্টার্চ হলো নীল বর্ণ ধারণ করে, কিন্তু সেলুলোজের ক্ষেত্রে এই ধরনের কোনো পরিবর্তন ঘটে না। এই ধরনের যে পার্থক্যটা দেওয়া আছে বই থেকে এটা দেখে নিবা। এর বাইরে বইয়ে আরও পার্থক্য পাবা হলো তেল এবং চর্বি, যেটা আমি একটু আগে আলোচনার সময় বলছি। আরেকটা এক্সট্রা ছক পড়তে হবে, মানে যেখানে এটা পয়েন্টটা সেটা হবে পার্থক্য এবং ছক। সেটা হলো যে যাদের এই জুন 19 বই বা তোমার জানুয়ারি 20 বই, তারা দেখবা যে লিপিড প্রোফাইলে একটা ছক দেওয়া আছে, যেটা মানুষ সাধারণ স্বাভাবিক নাকি ঝুঁকিপূর্ণ নাকি বর্ডার লাইন নাকি অতি ঝুঁকিতে আছে নাকি, এটা আমরা কীভাবে বুঝতে পারি? এটা আমরা বুঝতে পারি যে তার ট্রাইগ্লিসারাইড, এলডিএল, এইচডিএল এবং টোটাল কোলেস্টেরলের পরিমাণ দেখে। সো ওইটা যে বইয়ের ছকটা দেওয়া আছে ওটা ওখান থেকে দেখে দিবা। দেন আমরা আসি আর ছক কী দেওয়া আছে। আর ছক দেওয়া আছে প্রধান প্রধান লিপিডের প্রকার, গঠন এবং কাজ। এটা আসলে একটা দুর্বল ছক। যে লিপিডগুলো আমরা পড়ে আসছি ওগুলোর সংজ্ঞা এবং কাজ দেওয়া আছে বইটা দেখতে পাবা। লাস্ট আছে এনজাইম এবং কোএনজাইমের ছক, যে এনজাইম কি? এনজাইম হলো জৈব বিভাবক, কিন্তু কোএনজাইম হলো এনজাইমের সাথে যেটা জৈব অংশটা যুক্ত থাকে সেটা। আর এনজাইম হলো ভিটামিন হিসেবে কাজ করতে পারে না, কিন্তু কোএনজাইম পারে। এনজাইম যেহেতু প্রোটিন, তাকে ডায়ালাইসিস করা যাবে না, সেটা কলয়েড প্রকৃতির, কিন্তু কোএনজাইমের ক্ষেত্রে এই কথাগুলো সত্যি না। একদম বই শেষের দিকে এরকম একটা ছক দেওয়া আছে। সো আমি যদি বলি যে লেস ইম্পর্টেন্ট টপিক, মানে আমাদের 2 নাম্বার আমাদের যেটা ফরম্যাট ছিল, যে প্রথমে আমরা বলবো মোস্ট ইম্পর্টেন্ট টপিক, তারপর লেস ইম্পর্টেন্ট টপিক। এর বাইরে তোমাদেরকে কিছু আমি বলতে পারি, সেটা হলো যে এইটা পড়ার পরে আমি আর কি পড়বো। এটা পড়ার পরে তুমি কিছু বেসিক নলেজ অর্জন করবা। যেমন দেখবা যে কার্বোহাইড্রেটের শুরুতে, আমি একদম গোটা অধ্যায় একটু সামারাইজ করার চেষ্টা করি, যে শুরুতে সুন্দর করে কার্বোহাইড্রেটের সংজ্ঞা দেওয়া আছে। তোমরা যদি বইয়ের সংজ্ঞাটা না নিতে চাও তাহলে একটা খুব চমৎকার সংজ্ঞা আছে কার্বোহাইড্রেটের, যে পলিহাইড্রক্সি অ্যালডিহাইড, পলিহাইড্রক্সি কিটোন এবং এদের জাতককে বলা হয় হলো কার্বোহাইড্রেট। কার্বোহাইড্রেটের সাধারণ সংকেত কি, কার্বোহাইড্রেটে কোন কোন মৌল থাকে, তাদের অনুপাত কত, এই ধরনের যে কথাগুলো আছে এগুলো কিন্তু জানা অবশ্যই জরুরি। সেই যে বেসিক যে আলোচনাটা, সেরকম প্রোটিনের বেসিক আলোচনা কি? প্রোটিনের বেসিক আলোচনা হলো যে প্রোটিন হলো তোমার হলো একটা পলিপেপটাইড যৌগ, যেখানে অসংখ্য অ্যামিনো অ্যাসিড পরস্পর পেপটাইড বন্ধন দিয়ে যুক্ত থাকে, অর্থাৎ প্রোটিন হলো একটা বৃহৎ পলিমার। তারপরে লিপিড কি? লিপিড হলো কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেনের সমন্বয়ে গঠিত একটা হলো জৈব রাসায়নিক পদার্থ, যেটা হলো আদ্য বিশ্লেষণ করলে আমরা ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল পাই। তারপরে আছে ধরো এনজাইম। এনজাইম হলো জৈব প্রভাবক, যেটা কি করে বিক্রিয়ার গতিকে বৃদ্ধি বা কমাইতে পারে। তাহলে এই যে আমাদের যে সংজ্ঞাটা বা প্রত্যেকটা জিনিস যে বেসিক আলোচনাটুকু, সেটুকু আমরা হলো বই থেকে তখন দেখব। তো এরপরে যেসব কার্বোহাইড্রেটগুলো আমরা বললাম, যেমন গ্লুকোজ, যেমন ফ্রুক্টোজ, যেমন স্টার্চ, যেমন সেলুলোজ, যেমন রাইবোজ, ডিঅক্সিরাইবোজ, এই ধরনের যেগুলো বেশি ইম্পর্টেন্ট, মানে বেসিক্যালি আমি যেটা বলার চেষ্টা করতেছি সেটা হলো যে পেন্টোজ, হেক্সোজ এবং পলিস্যাকারাইড। পেন্টোজ, হেক্সোজ, পলিস্যাকারাইড, এই যে চারটা, মানে ছয়টা, একটা হলো রাইবোজ, ডিঅক্সিরাইবোজ, গ্লুকোজ, ফ্রুক্টোজ, স্টার্চ, সেলুলোজ। এগুলো কিন্তু আমাদের বিস্তারিত তথ্য পাওয়া লাগবে। তথ্য মানে কি? যে যেমন দেখো বইয়ে দেওয়া আছে যে রাইবোজের গলনাঙ্ক 95 ডিগ্রি সেলসিয়াস, তারপরে কোনটা আণবিক সংকেত কেমন, গাঠনিক সংকেতটাও একবার দেখতে পারো, সমস্যা নাই। তারপরে গ্লুকোজ, ফ্রুক্টোজের ক্ষেত্রে কিন্তু একদম ডিটেলস আলোচনা করা আছে ভিতরে, যে তোমার হলো বৈশিষ্ট্য, ধর্ম, এগুলো বাদে তোমার হলো ডি গ্লুকোজ কোনটা, এল গ্লুকোজ কোনটা, যে কার্যকরী মূলক, যদি শেষ কার্বনে আগে কার্বনে কার্যকরী মূলকটা ডান দিকে থাকে সেটা ডি গ্লুকোজ, বাম দিকে থাকলে সেটা এল গ্লুকোজ। তারপরে স্টার্চ সেলুলোজের ক্ষেত্রে কিন্তু একদম ডিটেলস, কতগুলো অ্যামাইলোজ একক আছে, কতগুলো অ্যামাইলোপেকটিন একক আছে। তারপরে হলো কোন কাল হলো তোমার হলো স্টার্চ কণা সবচেয়ে ছোট, যেমন চালের, কাল স্টার্চ কণা সবচেয়ে বড়, যেমন আলুর। তারপর সেলুলোজের ক্ষেত্রে কিন্তু একদম ডিটেলস বর্ণনা আছে। সো এই 6টা কার্বোহাইড্রেটের যে ডিটেলস বর্ণনাটা বইয়ের ভিতরে, এটা কিন্তু ওই রকম বোঝার মতো খুব যে জিনিস আছে তা না, কিন্তু কিছু ইনফো আছে। এই ইনফোগুলো তোমাকে আলাদা করে পড়ে নিতে হবে। এই যে আমাদের যে ফরম্যাট বললাম, ফরম্যাটের বাইরে এসে, মানে এই অংশটা হলো তুমি ইম্পর্টেন্টও না, লেস ইম্পর্টেন্টও না, কিন্তু অ্যাজ এ স্টুডেন্ট আমাদের জানা দরকার সেরকম একটা অংশ। তাহলে যদি আমি কার্বোহাইড্রেট এরকম বলি, কিন্তু প্রোটিনে এরকম তুমি অংশ আসলে খুব একটা পাবা না। শেষের দিকে দেখবা যে জীবদেহ গঠনে প্রোটিনের ভূমিকা বা তোমার হলো প্রোটিনের কিছু কাজ বা ব্যবহার দেওয়া আছে, এগুলো দেখতে পারো, যদিও এরকম ইম্পর্টেন্ট না। লিপিডের ক্ষেত্রে তুমি এলডিএল, এইচডিএলটা খুব ভালো মতো জানবা, যেটা আমি অলরেডি বলছি, প্লাস প্রোগ্রামের উদাহরণগুলো দেখবা। এর বাইরে আসলে লিপিডের ক্ষেত্রে খুব একটা যে দেখার কিছু আছে সেরকম কিছু না, তুমি এটা স্কিপ করে আসতে পারো। এনজাইমের ক্ষেত্রেও কিন্তু বেসিক্যালি এই বৈশিষ্ট্য, প্রকারভেদ, উদাহরণ অ্যান্ড হলো আমাদের যে লাস্টে যেটা আছে লিপিড এনজাইমগুলো ব্যবহার, এই ব্যবহারটাই আমাদের আসলে বেশি ইম্পর্টেন্ট। তো এইটা জানার পরে আর কি থাকে? আর থাকে হলো যে যদি তোমরা হলো এই নতুন বইটা দেখো, নতুন বইয়ের একদম শুরুতে 2টা পৃষ্ঠা এক্সট্রা অ্যাড করছে, সেখানে কিছু বন্ধন, যেমন গ্লাইকোসাইডিক, পেপটাইড, হাইড্রোজেন বন্ধন, এগুলো আলোচনা করছে। প্রকৃতি কতগুলো মৌল পাওয়া যায়, ম্যাক্রো মৌল কয়টা, মাইক্রো মৌল কয়টা, মানে অন্যান্য আমরা যে জিনিসগুলো জানবো
সেগুলো 2 পৃষ্ঠায় একটু আলোচনা করার চেষ্টা করছে। আর এরবার একটু যদি বেশি হাই লেভেলে চলে যাও তাহলে একটু বলা যায় যে লিপিডের ক্ষেত্রে কিছু এক্সট্রা কথা অ্যাড করা হয়েছে, যেমন সম্পৃক্ত অসম্পৃক্ত লিপিড। সম্পৃক্ত মত কেন আমাদের জন্য খারাপ, কারণ আমাদের হলো ধমনী লুমেনটা শুরু করে দেয়, এই জন্য অসম্পৃক্ত অর্থাৎ তেল খাওয়া ভালো। তেল আবার 2 রকম, সিস এবং ট্রান্স, এর মধ্যে সিসটা হলো উপকারী, ট্রান্সটা হলো ক্ষতিকর। তারপর আবার তুমি পাওয়া যায় নিচে আসছে হলো এটা হলো যে লিপিডের ক্ষেত্রে, তারপর ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড কি, ওমেগা 6 ফ্যাটি অ্যাসিড কি, এরকম যে এক্সট্রা টপিকগুলো আছে এগুলো তুমি জানতে পারো। এগুলো নাইস টু নো, এগুলো আসলে এরকম ডিটেলস জানার প্রয়োজন পড়ে না, তবে বইয়ে যেহেতু সংখ্যা আকারে দেওয়া আছে এবং খুব ছোট আলোচনা, তুমি এগুলো ওখান থেকে দেখে নিতে পারো। এনজাইম অংশে তুমি এনজাইমের নামকরণ পেতে পারো, নামকরণটা আসলে ওইভাবে লাগে না, বিকজ নামকরণের ক্ষেত্রে আসলে ওখানে খুব সহজ ফরম্যাটটা শিখাইছে যে এনজাইমের যে সাবস্ট্রেটকে প্রভাবিত করে তার শেষে জাস্ট এজ লাগাইছে। সো এনজাইমের ক্ষেত্রে নামকরণটা অতটা ইম্পর্টেন্ট না। এনজাইমের ক্ষেত্রে যদি এরকম তুমি একদমই তলানি টপিক খোঁজো তাহলে একটা পেতে পারো হলো যে এনজাইমে যেটা হলো ক্রিয়া কৌশল, এমিল ফিশার যেটা আবিষ্কার করছেন যে তাড়াচাপি মেকানিজমটা, এই মেকানিজমটা দেখতে পারো। ও একটা কথা একটু বলতে ভুলে গেছি যে এনজাইমে একটা জিনিস একটু ইম্পর্টেন্ট টপিকের দিকে যাবে, মানে লেস ইম্পর্টেন্ট টপিকে, গ্রেড 1 না গ্রেড 2 তে যাবে, যেটা সেটা হলো যে এই যে আমাদের যে এনজাইমগুলো আছে এনজাইমের মধ্যে কিছু সংজ্ঞা করতে হয়, যে কোনটাকে আমরা হলো সরল এনজাইম বলি যেখানে কোনো অপরোটিন অংশ যুক্ত থাকে না। অপরোটিন অংশ যুক্ত থাকলে তাকে আমরা বলি কনজুগেটেড প্রোটিন। এর সাথে যে তোমার হলো অংশটা যুক্ত থাকে সেটা যদি হলো তোমার হলো ধাতু হয় তাহলে সেটাকে বলা হয় কোফ্যাক্টর, আর এটাকে বলা হতো অ্যাক্টিভেটর। সেরকম তোমার এই অংশটা যদি কোনো জৈব রাসায়নিক পদার্থ হয় সেটাকে আমরা বলি হলো কো এনজাইম। আর এই এনজাইমের সাথে যেটা এনজাইমের প্রোটিন অংশের সাথে অপরোটিন অংশ যেটাই যুক্ত থাকুক সেটাকে বলা হয় কি প্রোস্ট্যাটিক গ্রুপ, মানে জৈব অজৈব দুটা সহ। আর পাওয়া হলো এনজাইমের উপর কাজ, এনজাইমের ক্রিয়া কৌশলকে প্রভাবিত করার মতো কিছু প্রভাবক দেওয়া আছে, যেমন তাপমাত্রার প্রভাব কি, পিএইচ এর প্রভাব কি। এই পিএইচ এর ক্ষেত্রে একটা সিরিয়াল করে নিতে পারো, PISUT, মানে এনজাইমের নামগুলো সিরিয়ালি, তারপর কোন জায়গায় নামে 2, 4, 5, 7, 8। সো ওই সিরিয়ালি করে নিলে হলো কোন পিএইচ এ কোন এনজাইম ভালো মতো কাজ করে এটা আমরা ওখান থেকে দেখতে পাচ্ছি। তারপরে কোন কোন ধাতু এনজাইমের কার্যকারিতা বাড়ায়, কোন কোন ধাতু এনজাইমের কার্যকারিতা কমায়, ইনহিবিটর বাড়লে এনজাইমের কার্যকারিতা কমে, অ্যাক্টিভেটর বাড়লে এনজাইমের কার্যকারিতা বাড়ে। এরকম যে কথাগুলো আছে সেগুলো হলো ওই প্রভাবকের অংশটা থেকে তুমি দেখে নিতে পারো। সো এইটা পড়ার পরে আমরা এখন চলে যাচ্ছি যে তারপরের অংশে, যে বিগত বছরের কোশ্চেন কি বলে। বিগত বছরের কোশ্চেন যদি আমরা অ্যানালাইসিস করতে চাই তাহলে আমরা আসলে কি পাচ্ছি সেটা তোমাদের আমি এখন বলার চেষ্টা করতেছি। যে কোষ রসায়ন অধ্যায় থেকে মেডিকেল ভর্তি পরীক্ষা 2019-20 একটা প্রশ্ন আসছিল যে কোন লিপিডটা দেহের জন্য ক্ষতিকর। সো এটা আমরা এতক্ষণ আলোচনা থেকে অবশ্যই জানি যে কোন লিপিডটা ক্ষতিকর, সেটা হলো LDL। এরপরে প্রশ্ন আসছে 2018-19, এটা আমি পড়ানোর সময় বলছি যে গ্লুকোজ সম্বন্ধে সত্য নয় কোনটা। এখানে রাইট অ্যান্সার হলো যে ভিটামিন সি তৈরিতে প্রয়োজন হয় না, কিন্তু আমরা জানি যে গ্লুকোজটা হলো ভিটামিন সি তৈরিতে প্রয়োজন হয়। তারপরে একটা প্রশ্ন ছিল যে কোনটা মানুষের জন্য অত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিড না। আমরা অত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিড কিন্তু 8টা, প্লাস শিশুদের জন্য 2টা, 10টার নাম জানছি। এখানে অ্যান্সারটা ছিল হলো গ্লাইসিন, যেটা অত্যাবশ্যকীয় না। তারপরে প্রশ্ন ছিল কোনটা রিডিউসিং সুগার। সো আমরা সেই যে কমন ফরম্যাট, যে রিডিউসিং নন রিডিউসিং এর ফরম্যাট, ওখান থেকে গেলে জানতে পারতেছি যে রিডিউসিং ছিল হলো মনোস্যাকারাইড, এখানে যেমন অ্যান্সার ছিল হলো গ্লুকোজ। তারপরে প্রশ্নটা মেডিকেল ভর্তি পরীক্ষা 2016-17, এখানে আসছিল যে উদ্ভিদের প্রধান মনোস্যাকারাইড কোনটা, সরি উদ্ভিদের প্রধান ডাইস্যাকারাইড কোনটা। এটাও কিন্তু আমরা আলোচনার মধ্যে বলছি যে প্রধান ডাইস্যাকারাইড হলো সুক্রোজ, যেটাকে আমরা ট্রান্সলোকেটিং সুগার বলি। উদ্ভিদ থেকে এক জায়গা থেকে আরেক জায়গায় খাদ্য পরিবাহিত হয় হলো সুক্রোজ হিসেবে। তারপরে ছিল হলো সেলুলোজে কোন বন্ধন বিদ্যমান। আমরা জানি যে স্টার্চে বিদ্যমান হলো আলফা গ্লাইকোসাইডিক বন্ধন, আর সেলুলোজে বিদ্যমান হলো বিটা গ্লাইকোসাইডিক বন্ধন। তারপরে আসি আমরা যে সরল লিপিডের উদাহরণ 9 কোনটি। এখানে যে চর্বি, তেল, মোমের সাথে ছিল রাবার, সো এখানে আমরা বুঝতে পারতেছি অ্যান্সার হলো রাবার। এরপর ছিল পলিস্যাকারাইড কোনটি, খুব সহজ প্রশ্ন ছিল একটা, এখানে সেলুলোজ অ্যান্সার ছিল। তারপরে প্রশ্ন ছিল নিচের কোনটি গ্লোবিউলার প্রোটিন নয়। এখানে সবগুলো শেষে গ্লোবিউলিন ছিল, হিমোগ্লোবিন, মায়োগ্লোবিন, ইনসুলিন আর এনজাইম সমূহ। সো এখানে বেসিক্যালি এনজাইম সমূহ অ্যান্সার হতো। তারপর একটা প্রশ্ন ছিল যে প্রোটিনে কোন বন্ধন বিদ্যমান, পেপটাইড বন্ধন, এটা আমরা জানি। তারপর গ্লুকোজ কি ধরনের যৌগ, গ্লুকোজ হলো একটা হলো হেক্সোজ মনোস্যাকারাইড, এটা বাদ বাকি অপশনগুলো দেখে বোঝা যাচ্ছে যে সেগুলো হবে না। তারপর গ্লুকোজ অণুতে কার্বন সংখ্যা কত, এটা একটা প্রশ্ন আসছিল। কার্বন সংখ্যা কত আমরা জানি 6। আর হলো তো বেসিক্যালি এই পর্যন্ত আসলে আমরা 2014-15 পর্যন্ত চলে আসছি, এবং আমি কিন্তু একটা জিনিস বলছিলাম যে আমরা আসলে প্রশ্ন দেখার চেষ্টা করবো 14-15 পর্যন্ত, কারণ তার আগে যে তোমার বইয়ে যে তোমার হলো ইয়েটা সিলেবাসটা বা বইয়ের যে ফরম্যাটটা সেটা কিন্তু হলো এই সৃজনশীলের ফরম্যাট না। তবুও আমার এখানে প্রায় তোমার আরও মোটামুটি 10-12 বছরের প্রশ্ন দেওয়া আছে। এই যে পিডিএফটা দেওয়া হবে সেই সাথে হলো এটা আমরা অ্যাড করে দিব। সো বেসিক্যালি ছিল এই হলো ক্লাসটা। এরপর যদি তোমাদের কোনো কোশ্চেন থাকে সেটা তোমরা কমেন্ট বক্সে করতে পারো,
সেই অনুযায়ী পরবর্তী কোনো ক্লাসে বা প্রবলেম সলভিং ক্লাসে এর অ্যান্সার দেওয়া হবে। ওকে, থ্যাংক ইউ।